আর্গুমেন্ট রাইটিং, এইটা নিয়ে আমাদের অনেকের অনেক চিন্তা যে আর্গুমেন্ট রাইটিং আসলে কিভাবে লিখতে হয়। এই জন্য বিভিন্ন জায়গায় ইউটিউবে সার্চ দিয়ে আর্গুমেন্ট রাইটিং খুঁজে বেড়াচ্ছি, বাট যে আর্গুমেন্ট রাইটিংটা আমরা ইউটিউবে পাচ্ছি বা যেখানেই খুঁজে পাচ্ছি সেটা আসলেই কি সত্যিকারী আর্গুমেন্ট রাইটিং কি না। আর্গুমেন্ট রাইটিংটা আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর এবং অরিজিনাল টেকনিক দেখাবো। একটু অপেক্ষা করে এই ভিডিওটা আপনি ধৈর্য সহকারে দেখবেন, আপনার আর্গুমেন্ট রাইটিং আজকে থেকে আপনি লেখা শুরু করে দিবেন। তো আসেন আর্গুমেন্ট রাইটিংটা আসলে কি এটা একটু জানার চেষ্টা করি। দেখেন এইখানে একজন ব্যক্তি, যেমন আমরা জুলাই সনদের কথা যদি ধরি, যে জুলাই সনদের কথাই যদি আমরা ধরি, তাহলে একজন ব্যক্তি বলতেছে যে হ্যাঁ জুলাই সনদের পক্ষে আছে, আরেকজন বলতেছে জুলাই সনদের পক্ষে নাই, এবং দুই ব্যক্তি কিন্তু যুক্তি দেখাচ্ছে কেন জুলাই সনদের পক্ষে আছে, কেন জুলাই সনদের পক্ষে নেই। দুইজনে কি দেখাচ্ছে? যুক্তি। সেই যুক্তিটাই হচ্ছে আর্গুমেন্ট রাইট। আর্গুমেন্ট মানে আর্গুমেন্ট যেটাকে বলা হয়। আর্গুমেন্ট মানে কি হচ্ছে? যুক্তি। এই যে যুক্তি দেখাচ্ছে এটাকেই বলা হচ্ছে কি? আর্গুমেন্ট। এখন কথা হচ্ছে দেখেন আর্গুমেন্ট এবং এগ্রিমেন্ট দুটো আলাদা জিনিস। এগ্রিমেন্ট যেটা ওর অর্থ হচ্ছে চুক্তি, আর আর্গুমেন্ট এর অর্থ হচ্ছে, এগ্রিমেন্ট যেটা সেটা চুক্তি, আর আর্গুমেন্ট যেটা সেটা হচ্ছে যুক্তি। মানে ধরেন ও বললো জুলাই সনদের পক্ষে, বলছে না, ও বলতেছে হ্যাঁ, কিন্তু যুক্তি তো দেখাতে হবে, যুক্তি না দেখালে আর্গুমেন্ট রাইটিংটা হবে না। এখন আসেন আর্গুমেন্ট রাইটিং সম্পর্কে আমরা হের পক্ষে যাব নাকি নায়ের পক্ষে যাব, এইটা দেখানোর আগে আমরা আজকে ক্লাসের মধ্যে কি কি সাজিয়েছি এইটা আগে দেখে নেন। ফার্স্ট অফ অল হচ্ছে আর্গুমেন্ট রাইটিংটার ইতিহাস। কেন জানবো? কারণ আমাদের লেখার জন্য দরকার এই ইতিহাসটা। এন্ড দেন দ্বিতীয় হচ্ছে আমরা আর্গুমেন্ট রাইটিং কিভাবে আসে, প্রশ্নের প্যাটার্নগুলো কেমন, এইটা দেখবো। তৃতীয়টা হচ্ছে আর্গুমেন্ট রাইটিং এর যে ইন্ট্রোডাকশনস, বডি এবং কনক্লুশনস, মানে ভূমিকা, মূল অংশ এবং উপসংহার, এইটা কিভাবে লিখতে হয় সেটা দেখবো একদম উদাহরণ সহকারে। যেমন ইন্ট্রোডাকশন এর উদাহরণটা কিভাবে আমরা লিখতেছি এখানে, ঠিক একইভাবে দেখেন বডি প্যারাগ্রাফ এটা কি ধরনের ভাবে লিখতে হয়। এই বডির দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ফর দ্য ইমিশন মানে পক্ষে, আর একটা হচ্ছে বিপক্ষে। এবার আসেন তারপরে কি কনক্লুশন, এইটাও আমরা এক্সাম্পল সহকারে এইখানে দিয়ে দিব। এন্ড লাস্টে আমরা আর্গুমেন্ট রাইটিং এর জন্য যে জিনিসগুলো দরকার, ছোট ছোট অংশ, সেই জিনিসগুলো শিখবো। তাই এই 10টা মিনিট আমাদেরকে আপনারা একটু সময় দিবেন, ঠিক আছে? এখন দেখেন আর্গুমেন্ট রাইটিংটা আপনি পক্ষে কথা বলবেন নাকি বিপক্ষে কথা বলবেন। মানে ধরেন আপনাকে প্রশ্ন করা হলো যে লাভ ম্যারেজ ভালো নাকি অ্যারেঞ্জ ম্যারেজ ভালো। এটা যেটা আপনি বলেন ভাই অ্যারেঞ্জ ম্যারেজ ভালো, বাট কেন, ওয়াই, হয় আপনাকে এরকম হয় দিয়ে কোশ্চেন করা হবে, আপনাকে অবশ্যই যুক্তি দেখাতে হবে। যুক্তি ছাড়া কোনো কথাকে বলা যাবে না। তো যেমন হচ্ছে ধরেন জুলাই সনদ কি হের পক্ষে না নায়ের পক্ষে, এর জন্য আপনাকে কি যুক্তি দেখাতে হবে। তো দেখেন আর্গুমেন্ট রাইটিং এর ইতিহাস কেন জানতে হবে, কারণ দেখেন আমাদের দেশে আর্গুমেন্ট রাইটিং এর প্রথম ইতিহাস দিয়ে আর্গুমেন্ট রাইটিং শেখাচ্ছে, বাট সেটা যে গ্রহণযোগ্য না সেটা এখন পর্যন্ত আমাদেরকে শেখানো হচ্ছে না। তো দেখেন কেন এই সমস্যাটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের এই যে প্রশ্ন প্যাটার্নের জন্য। আমাদের যে প্রশ্ন করা আছে এই প্রশ্নের জন্য আমাদের দেশের মানুষজন ভাবতেছে, মনে হয় যে ওয়ান সাইডেড আর্গুমেন্টটা লিখলে মনে হয় বেটার হয়। না, ওয়ান সাইডেড আর্গুমেন্টের কখনোই কোনো প্রাধান্য থাকে না। আমরা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেছি, বিতর্ক করেছি, কখনোই আমরা এই জিনিসটা দেখেছি যে দুইজন ব্যক্তি তর্ক বিতর্ক করছে। ধরেন এই একজন ব্যক্তি, এই একজন ব্যক্তি তর্ক বিতর্ক করছে, মানে ধরেন বিতর্ক যেটাকে আমরা বলি যে বিতর্ক করছে, ডিবেট করছে, তখন আমরা কি চিন্তা করি? একজন বিচারক থাকে না, এই দুইজনের মাঝে কি একজন বিচারক থাকে, তাই না? যারা বিতর্ক করি, আমরা যারা বিতর্ক করেছি, আমরা জানি যে দুইটা টিম থাকে, একটা টিম এই টিমটাও আলোচনা করে, এই টিমটাও আলোচনা করে, এর মাঝে একজন বিচারক থাকে। সেই বিচারকের কাজটা কি? দুইজনের কথাই শোনা, এর যুক্তিও শোনা, এর যুক্তিও শোনা, তারপরে লাস্টে যে একদম তার মতামতটা প্রকাশ করা। তো আপনি হচ্ছে সেই বিচারক, এবং আপনার এই যে দুইটা যুক্তি, এই যুক্তি তর্ক এটাও আপনারই। এইখানে তৃতীয় কোনো পক্ষ বা দ্বিতীয় কোনো পক্ষ থাকবে না, এখানে পক্ষটাই হচ্ছে আপনি, কিন্তু আপনি বিচারকের ভূমিকা পালন করবেন। অর্থাৎ আর্গুমেন্ট রাইটিং এ আপনি পক্ষে এবং বিপক্ষে দুই পক্ষেই যুক্তি উপস্থাপন করবেন। কেন উপস্থাপনা করবেন? দেখেন ফার্স্ট অফ অল আমরা আর্গুমেন্ট রাইটিং এর যে ধারণাটা পাই এটা হচ্ছে গ্রিক থেকে এই ধারণাটা আসে। গ্রিক শব্দ রেট্রিক শব্দ থেকে আমরা এই ধারণাটা পাই, এবং রেট্রিক শব্দের অর্থ হচ্ছে আর্ট অফ পারসুয়েশন, মানে হচ্ছে প্রচারণা করার যে পদ্ধতি, প্রচারণা করার যে কৌশল, সেই আর্ট, সেই কৌশলকে বলা হচ্ছে প্রচারণা করার যে কৌশল, সেই কৌশলকে বলা হচ্ছে আর্গুমেন্ট। এই রেট্রিক শব্দটির প্রথম যিনি উদ্ভাবন করেন তিনি হচ্ছেন অ্যারিস্টটল। আপনারা সবাই চিনেন অ্যারিস্টটল,
যাকে যুক্তিবিদ্যার জনক বলা হয়, যুক্তিবিদ্যার জনক বলা হয়। এখন আপনি চিন্তা করতেছেন, আপনি আর্গুমেন্ট রাইটিং করতে এসে হিস্ট্রি শিখতেছেন, কাহিনীটা কি? কাহিনীটাই হচ্ছে এখান থেকেই শুরু হবে যে আপনি যে আর্গুমেন্ট রাইটিংটা লিখতেছেন সেটা অ্যারিস্টটলের আর্গুমেন্ট রাইটিং, আর বর্তমান একাডেমিক যে আর্গুমেন্ট রাইটিং সেই আর্গুমেন্ট রাইটিংটা হচ্ছে আলাদা আর্গুমেন্ট রাইটিং। অর্থাৎ অ্যারিস্টটল যখন সেই আর্গুমেন্ট রাইটিংটা করে তখন তিনি এইখানে রেটরিক ইজ দ্য আর্ট অফ ডিসকভারিং দ্য অ্যাভেলেবল মিনস, মানে রেটরিক হচ্ছে তৈরি করার একটা কৌশল, বলতেছে দ্য অ্যাভেলেবল মিনস, এটার অনেক রকমের মানে থাকতে পারে, পারসিউশন প্রচারণা করার অনেক রকমের ধরন, অনেক রকমের ধরন। কিন্তু এইটা কি আক্ষরিক অর্থে আমি এটা বললাম, ভাবার্থ অর্থে আমাদের ভাবার্থের ক্লাস আছে, ইংলিশ দেখে দেখে ভাবার্থ অর্থগুলো করতে পারলে সব থেকে বেটার হয়। অর্থাৎ এটা হচ্ছে কাউকে আপনি আপনার কলা কৌশল দিয়ে প্রভাবিত করা, এটাকেই বলা হচ্ছে রেটরিক শব্দ। এবং এই রেটরিক শব্দ থেকেই চলে এসেছে আর্গুমেন্ট শব্দটা। এখন আর্গুমেন্ট শব্দটার সাথে আরো একটা আলোচনা আপনাদেরকে আমি একটু করি। অ্যারিস্টটল যে আর্গুমেন্ট শব্দটা উচ্চারণ করেছে সেটা হচ্ছে ওয়ান সাইডেড। সেটা কি? ওয়ান সাইডেড। ওয়ান সাইডেড আর্গুমেন্ট, এটা হচ্ছে এক নাম্বার। এটা কে তৈরি করেছে? অ্যারিস্টটল তৈরি করেছে। অর্থাৎ এর মানে হচ্ছে আপনি পক্ষের দিকে যুক্তি দিবেন অথবা বিপক্ষের দিকে যুক্তি দিবেন। এটা হচ্ছে একদম যে আপনি শুধুমাত্র পক্ষের দিকে যাবেন, বিপক্ষের দিকে অথবা বিপক্ষের দিকে যাবেন। এরপরে আসে টু সাইডেড আর্গুমেন্ট, এরপরে আসে টু সাইডেড আর্গুমেন্ট। এর মানে হচ্ছে আপনি পক্ষের দিকেও যুক্তি দিবেন, বিপক্ষের দিকেও যুক্তি দিবেন, দুই পক্ষের দিকে যুক্তি দিবেন। এবার আসেন এই ওয়ান সাইডেড আর্গুমেন্টটা অ্যারিস্টটল যখন উপস্থাপনা করে তখন রোমান স্কলাররা এইটা গ্রহণ করে। এই যে ওয়ান সাইডেড আর্গুমেন্টটা এটা রোমান স্কলাররা গ্রহণ করে যখন এক সাইডে আপনি পক্ষের দিকে যুক্তি দিচ্ছেন অথবা বিপক্ষের দিকে যুক্তি দিচ্ছেন, ঠিক আছে। কিন্তু টু সাইডেড আর্গুমেন্ট হচ্ছে আপনাকে দুই সাইডেই, রোমানরা বলতেছে যে, রোমান দার্শনিকরা বলতেছে যে এটাকে আপনি কি করবেন, টু সাইডেড আর্গুমেন্টের কথা বলতেছে, যে দুই সাইডেই আপনি যুক্তি দিতে হবে, কিন্তু কোন সাইডের আপনাকে একভাবে নেওয়া যাবে না, আপনাকে দুই সাইডেই যুক্তি দিতে হবে। এরপরে ব্রিটিশরা আসে, এটা 1500 শতাব্দীর দিকে এবং 1700 শতাব্দীর দিকে ব্রিটিশরা একে একাডেমিক কার্যক্রমের মধ্যে নিয়ে আসে। অর্থাৎ 3 নম্বরে হচ্ছে কম্পারেটিভ আর্গুমেন্ট। কম্পারেটিভ আর্গুমেন্ট, এই যে কম্পারেটিভ আর্গুমেন্ট এটা ব্রিটিশরা কোথায় নিয়ে এসেছে? তাদের স্কুল কলেজগুলোতে। আমরা আপনাদেরকে ফোকাস রাইটিং একটা জিনিস দেখাইছিলাম যে এসে রাইটিং, এটা ফার্স্ট অফ অল ব্রিটিশরা এসে রাইটিং কে ফোকাস রাইটিং এর রূপদান করে। ঠিক একইভাবে আমরা এখানেও দেখেছি যে ব্রিটিশরা ফোকাস রাইটিং, এসে রাইটিং থেকে ফোকাস রাইটিং এ আসে। এর পরবর্তীতে তারা আর্গুমেন্ট রাইটিংটাকে গ্রহণ করে 1700 শতাব্দীর দিকে। অর্থাৎ 1700 শতাব্দীর দিকে তারা স্কুল কলেজে, স্কুলে একাডেমিক পড়াশোনাতে তারা আর্গুমেন্ট রাইটিংটাকে গ্রহণ করে। এখন কম্পারেটিভ আর্গুমেন্ট রাইটিংটা আসলে কি জিনিস? কম্পারেটিভ আর্গুমেন্ট রাইটিংটা আসলে হচ্ছে আপনি পক্ষেও যুক্তি দিবেন, মানে টু সাইডে, আপনি বিপক্ষেও যুক্তি দিবেন এবং লাস্টে একদম শেষে আপনি বিচারকের ভূমিকা পালন করবেন। একদম শেষে আপনি বিচারকের ভূমিকা পালন করবেন। বিচারককে মানে বিচারক লাস্টের লাইনে একজনকে জিতায় দেয়, তো আপনি ওই ভূমিকাটা পালন করবেন, আপনি পক্ষে না বিপক্ষে, একদম শেষ লাইনে। এটাকেই বলা হচ্ছে কম্পারেটিভ আর্গুমেন্ট, যেটা ব্রিটিশরা নিয়ে এসেছে একাডেমিক পড়াশোনায়। এবং 2000 সাল, আপনি চিন্তা করেন 2000 সাল, 1700 সাল কোথায়, তার থেকে 300 বছর পরে, 300 বছর পরে বাংলাদেশে আর্গুমেন্টের প্রচলিত হয়। হ্যাঁ, তবে পাক ভারত উপমহাদেশে আর্গুমেন্টের কিছুটা ধারণা ছিল, বাট বাংলাদেশের একাডেমিক বা চাকরির পড়াশোনাতে আর্গুমেন্ট রাইটিংটা আসে 2000 সাল থেকে। আর্গুমেন্ট রাইটিং এর প্রচলন হয় 2000 সাল থেকে। সেটা কাদের কাছ থেকে? ব্রিটিশদের কাছ থেকে। অর্থাৎ কম্পারেটিভ আর্গুমেন্ট যারা তৈরি করেছেন তাদের কাছ থেকে এটার উদ্ভাবন হয়। এই রোমানদের কাছ থেকেও উদ্ভাবন হয় না, এই অ্যারিস্টটলের কাছ থেকেও উদ্ভাবন হয় না। মূলত এগুলোর আপডেট ভার্সন যেটা, সেটা হচ্ছে কম্পারেটিভ আর্গুমেন্ট। অর্থাৎ আপনাকে দুই পক্ষেই যুক্তি দেখাতে হবে, এই পক্ষেও ওই পক্ষেও সেই পক্ষে, সব পক্ষে যুক্তি দেখাতে হবে, এন্ড দেন আপনাকে আর্গুমেন্ট রাইটিংটা লিখতে হবে। লাস্টে একটা লাইন লিখে আপনাকে উপস্থাপনের মাধ্যমে জানিয়ে দিতে হবে আপনি একটা পক্ষে আছেন বা একটা পক্ষকে আপনি জিতিয়ে দিয়েছেন, অর্থাৎ আপনি হচ্ছেন সেই বিচারক। আর বাংলাদেশের পরীক্ষাগুলোতে এই কম্পারেটিভ আর্গুমেন্টটাই আপনার জন্য দরকার। অর্থাৎ আপনি কোনো একটা পক্ষ নেবেন না। যদি একটা পক্ষ নেন, ওয়ান সাইডের আর্গুমেন্ট লিখতে যান, তাহলে দেখবেন আপনি আর্গুমেন্টটা লিখতে পাচ্ছেন না। দ্বিতীয় হচ্ছে যেটা আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে দেখায়,
আমাদের এই বিভিন্ন ইউটিউব চ্যানেল, এর কারণ হচ্ছে কি আমাদের এই যে প্রশ্ন প্যাটার্নের জন্য এই ওয়ান সাইডেড আর্গুমেন্টটা চলে আসে। আমরা মনে করি প্রশ্ন দেখার পর আমরা মনে করি যে ওয়ান সাইডেড আর্গুমেন্টটা লিখতে হবে, যার কারণে আমরা ওইটার উপরে বারবার ভিডিও বের করতেছি এবং ওইটার উপরে বারবার ভিডিও দিচ্ছি। এরপর আসে টু সাইডেড আর্গুমেন্ট। এইটাতেও আপনাকে লেখা যাবে না, মানে এটাতে আপনি লিখবেন কিন্তু লাস্ট লাইনে কি আপনি কম্পারেটিভ আর্গুমেন্টটা দিবেন, অর্থাৎ আমাদের দরকার কি কম্পারেটিভ আর্গুমেন্ট। এখন আপনি একটু আসেন প্রশ্নের সমস্যা। প্রশ্ন দেখার পরে যদি আপনি ওই প্রশ্ন রিলেটেড আর্গুমেন্ট করতে চান তাহলে সমস্যা হবে। যেমন প্রশ্ন তিন রকমের হয়। ফার্স্ট অফ অল, এই যে আপনি দেখেন এখানে একটা প্রশ্ন আছে, রাইট অ্যান আর্গুমেন্ট ফর, ফর মানে পক্ষে, এগেইনস্ট মানে বিপক্ষে। ফর মানে পক্ষে, একটা আর্গুমেন্ট লিখেন পক্ষে অথবা বিপক্ষে। এই যে অথবা কথাটা অর দ্বারা যুক্ত আছে, এই অর এর কারণে মানুষ মনে করে ওয়ান সাইডেড আর্গুমেন্ট, হয় আপনি পক্ষে লিখবেন না হয় আপনি বিপক্ষে লিখবেন। পুরোটাই একটা সম্পূর্ণ ভুল এবং ভুল স্ট্র্যাটেজির মধ্যে দিয়ে যাওয়া। হ্যাঁ, এখন কথা হচ্ছে ফলোইং দি স্টেটমেন্ট। এইটা সবগুলো লাইনে দেখেন একই জিনিস, রাইট অ্যান আর্গুমেন্ট ফর এগেইনস্ট, ফর অর এগেইনস্ট দ্য ফলোইং স্টেটমেন্ট। এই যে প্রশ্নটার কারণে আমরা মনে করি যে ওয়ান সাইডেড আর্গুমেন্ট মানে এক সাইডের পক্ষে আপনাকে লিখতে বলতেছে, না, এইটা একটা এক ধরনের প্রশ্ন সবগুলোতেই দেখেন। আর এই যে নিচে লেখা থাকবে যে মানি ব্রিংস হ্যাপিনেস, হচ্ছে টাকা আপনাকে হ্যাপিনেস এনে দিতে পারে। আরেক রকমের কোশ্চেন, সেটাও এরকমই টাইপসের। যেমন ডু ইউ থিঙ্ক, ডু ইউ থিঙ্ক, এখানে থিঙ্কটা লিখলাম, ডু ইউ থিঙ্ক, আপনি কি মনে করেন মানি ব্রিংস হ্যাপিনেস, আপনি কি মনে করেন যে টাকাই সুখ। আর লাস্টে এখানে লিখে থাকবে প্রত্যেকটারই, মানে আমি এইভাবে দিলাম কিছু জন্য যে প্রত্যেকটা লাস্টে এইভাবে লেজুর লাগানো থাকে, হোয়াই অর হোয়াই নট, হোয়াই অর হোয়াই নট মানে হচ্ছে কেন এবং কেন না। এই প্রশ্নটা দেওয়ার কারণেই আমাদের মূলত প্রশ্নের জন্যই আমরা বাংলাদেশিরা মনে করি আর্গুমেন্ট রাইটিং হচ্ছে এই প্রশ্নের উপরে নির্ভরশীল। না, আর্গুমেন্ট রাইটিং প্রশ্নের উপরে নির্ভরশীল না। মানে ডু ইউ থিঙ্ক মানি ব্রিংস হ্যাপিনেস, আপনাকে বোঝাচ্ছে হোয়াই এন্ড হোয়াই নট। হোয়াই বলেছে তার মানে আপনি এর পক্ষে থাকেন, আপনি থিঙ্ক এর পক্ষে থাকেন। আবার যখন আপনি বলেন না আমি এই থিঙ্ক এর পক্ষে নাই, তখন আপনি কি বলবে হোয়াই নট দিয়ে লিখতে। আর প্রত্যেকটা আর্গুমেন্ট আপনি যদি এইভাবে লিখতে যান তো খাতার মাঝখান থেকে আপনার এরকমও ধারণা চলে আসবে যে ভাই আমি এই পক্ষে না গিয়ে বিপক্ষে যে গেলে ভালো হইতো, আবার বিপক্ষে না গিয়ে পক্ষে গেলে ভালো হইতো। মানে বিপক্ষে লিখতেছেন কিন্তু খাতার মধ্যে লিখতে লিখতে আপনার কাছে মনে হলো যে পক্ষে লিখলে আমি আরো বেশি লিখতে পারতাম। আবার যখন বিপক্ষে লিখতেছেন তখন আবার চিন্তা করবেন, পক্ষে লিখতেছেন তখন আবার চিন্তা করবেন বিপক্ষে লিখলে এটার বেশি কিছু লিখতে পারতাম। এই জন্য আমাদের সমস্যাটা তৈরি হয়। অর্থাৎ আপনি যখন একটা জিনিস লিখবেন তখন দেখবেন ওই জিনিসের পক্ষ এবং বিপক্ষ দুইটাই আপনার মাথায় এসেছে, আপনি দুইটাই লিখবেন এবং উপসংহারে যে লাস্ট লাইনটা দেখবেন। তো চলেন আমরা এটার একটু দেখে আসি। দেখেন তিনটা জিনিস আর্গুমেন্ট রাইটিং এ, তিনটা জিনিস থাকে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, ভাই অনেক বড় করার দরকার নাই, 2 থেকে 3 লাইন, কয় লাইন, সর্বোচ্চ 3 লাইন লিখেন বা 4 লাইন লিখেন, এর বেশি যেন না, 3 লাইন লিখেন বা 4 লাইন লিখেন। কিন্তু ইন্ট্রোডাকশন এখানে কি হবে, পক্ষে বিপক্ষে দুই পক্ষে লিখবেন। এখানে কখনোই আপনি একটা জিনিস মাথায় রাখবেন, ইন্ট্রোডাকশনে কখনোই আপনার মতামত প্রকাশ করবেন না যে আপনি পক্ষে আছেন না বিপক্ষে আছেন, কারণ যিনি আপনার খাতা দেখবেন তাকে বোঝানোই যাবে না যে আপনি পক্ষে আছেন না বিপক্ষে আছেন। এবং আপনি যদি এখানে যে পক্ষে আছেন সেই পক্ষে যদি লিখে ফেলেন, বাই চান্স আপনি খাতার বড় অংশতে যেয়ে দেখবেন যে আপনার মনে হচ্ছে আপনি পক্ষে আছেন কিন্তু বিপক্ষে লিখছেন, আপনি বিপক্ষে আছেন দেখবেন পক্ষের কথাগুলো চলে আসছে। এটা এক্সাম হলে বসে বসে আপনার মনে পড়বে। সো লেটস গো, আসেন এই যে বডি অংশতে, এই বডি অংশতেও আপনাকে পক্ষে এবং বিপক্ষে দুইটাই লিখতে হবে ভাই, দুইটাই লিখতে হবে, কোন পক্ষকে আপনাকে সাপোর্ট করা যাবে না। এবং উপসংহার যেটাকে কনক্লুশন বলা হচ্ছে, এইখানেও আপনি পক্ষে আর বিপক্ষে লিখবেন। লেখার পরে আপনি জাস্ট আপনার মতামতটা এখানে জানিয়ে দিবেন, আপনার মতামতটা ঠিক এখানে জানিয়ে দিবেন, যার কারণে যিনি আপনার খাতা দেখবেন তিনি দেখার সাথে সাথে বুঝবেন আপনি খুব চালাকির সাথে এই প্রশ্নটার উত্তর দিয়েছেন এবং আপনার প্রশ্নটা গ্রহণ করা হলো। কিন্তু যদি আপনি ফার্স্ট লাইনই কোনো একটা পক্ষ নিয়ে নেন, পরীক্ষক আপনার খাতায় নাম্বার কম দিবে, এটা খুবই স্বাভাবিক, কারণ আপনি পক্ষ লিখেছেন আরেকজন বিপক্ষে লিখেছে। সো দ্যাট যার বিপক্ষের উপস্থাপনা ভালো ওর খাতার সাথে আপনার খাতার তুলনা করতে যেয়ে আপনার মার্কসটা চলে যাবে সরাসরি। এখন আসেন আমরা লেখার কৌশলগুলো জেনে ফেলি যে কিভাবে লিখবো। ফার্স্ট অফ অল আমরা ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখবো একদম পুঙ্খানুপুঙ্খভাবে এটা জানার চেষ্টা করি। আসেন ইন্ট্রোডাকশনস, এখানে কি কি লিখতে হয়। খালি বলে ইন্ট্রোডাকশন মুখস্থ করো আর লিখে দিয়ে চলে আসো, কমন না পড়লে কি করবেন, কমন না পড়লে কি করবেন, অপশন নাই।
ঠিক আছে, যেমন আমরা করেছি ডলার সংকট, আমরা করেছি ওয়ার্ল্ড ওয়ার মানে বিশ্বযুদ্ধ, বাট দুইটা মিলে যখন একটা দেওয়া হবে ওয়ার্ল্ড ওয়ার এবং হচ্ছে ডলার সংকট, বাংলাদেশ ব্যাংকের এডির পরীক্ষায় ছিল, রাইট? বাংলাদেশ ব্যাংকের এডির পরীক্ষা ছিল, দুইটাকে একসাথে করে বলছে বিশ্বযুদ্ধের কারণে ডলার সংকটের যে অবস্থা সেই অবস্থা বর্ণনা করো, রাইট? তো এরকম পড়ে যেতে পারে বাই চান্স। তো দেখেন ওইভাবে অবশ্যই আপনারা দেখবেন, কিন্তু বইয়ে যেভাবে দেওয়া আছে এটা হিউজ এবং বিস্তারিত, এবং এত বিস্তারিত আপনার মাথায় থাকবে না, জাস্ট একবার করে রিডিং করবেন। এখন এখান থেকে দেখার পর আপনার বইটা একটু ইজি লাগবে। এখানে দেখেন ইন্ট্রোডাকশনস, ভূমিকাতে আপনি বিষয়টাকে পরিচয় করাবেন। এক্সাম্পল আমরা দিচ্ছি, যে বিষয়টা লিখছেন ওই বিষয়টা সম্পর্কে একটা লাইন আপনি লিখবেন। কয়টা লাইন? একটা লাইন, সর্বোচ্চ দুইটা লাইন লিখেন, বা দুইটা বাক্য, লাইনও না, দুইটা বাক্য বা একটা বাক্য লিখলেই এনাফ। সো একটা বাক্য, ওই বিষয়টা কি, ওই বিষয়টা একটা বাক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়, তাই না? ভেরি ইম্পর্টেন্ট টপিক, ইন্টারেস্টেড আর কি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক আর কি। আর কি কেন এটা নিয়ে বিতর্ক হয় তা বলা, অর্থাৎ এটা কেন বিতর্ক হওয়ার কারণ এই লাইন একটা সম্পর্কিত আপনাকে দেওয়া, আমি দেখাচ্ছি সেটা কিভাবে। শেষে 1 থেকে 2 লাইন, এক লাইন, 2 লাইন না, এই যে এক লাইনে আমি সাজাইছি দেখেন, সাম পিপল এগ্রি হোয়াইল আদার্স ডিসএগ্রি, মানে এই দুইটা জিনিস দিয়ে আপনি করতে পারবেন লাইক দ্যাট। আমরা এই যে দেখেন এখানে কিছু এক্সাম্পল, যেহেতু একটু বড়, পরের গুলাতে আমরা একদম নিচে নিচেই নিয়ে এসেছি, নিচে নিচে, এই যে এটার নিচে নিয়ে এসেছি, হ্যাঁ এটা একটু বড় তাই 2 পেজে করেছি। ওকে আসেন এখন আমরা এখান থেকে একটু দেখার চেষ্টা করি। ওকে, ইন্ট্রোডাকশনস। এখন ধরেন আপনাকে একটা টপিক দেওয়া হলো, টপিকটা কি? সোশ্যাল মিডিয়া ব্রিংস পিপল ক্লোজার, মানে সোশ্যাল মিডিয়া মানুষকে কাছাকাছি নিয়ে আসে। এখন ইন্ট্রোডাকশনে যদি আপনি পক্ষে বা বিপক্ষে যান, মানে প্রশ্নটা হচ্ছে এরকম, টপিকটা কি এটা, আপনি কি পক্ষে না বিপক্ষে? ভাই আপনি এর পক্ষেও না এর বিপক্ষেও না। দেখেন ইন্ট্রোডাকশনে প্রথমে আপনি এই বিষয়টাকে একটু আলোচনা করবেন। আমরা প্রথম লাইনে কি বলছি? বিষয়টির পরিচয় করানো। তো বিষয়টা আপনি একটু পরিচয় করাই দেন। সোশ্যাল মিডিয়া হ্যাজ বিকাম অ্যান ইনসেপারেবল পার্ট বা ইনডিসপেন্সেবল পার্ট, আমরা পড়াইছি না এগুলো, আমাদের রাইটিং এ পড়াইছি না? ইনডিসপেন্সেবল পার্ট বা ইনসেপারেবল পার্ট অফ মডার্ন লাইফ। এই যে দেখেন সবকিছু আমাদের মতনই, আমরা যেভাবে ইংরেজি রাইটিং লিখেছি সবকিছু দেখবেন আস্তে আস্তে সব আমাদের মতন হয়ে গেছে, ঠিক আছে? এরপরে কি বলতেছে দেখেন, এরপরে বলতেছে যে এই যে এই লাইনটা, এটা নিয়ে কেন বিতর্ক হয় তা লিখো। সো এই লাইনটা দেখেন, ইট ইজ কানেক্ট মিলিয়ন্স অফ পিপল অ্যাক্রস দ্য গ্লোব উইদিন সেকেন্ড, মানে সেকেন্ডের মধ্যে, উইদিন সেকেন্ড মানে কি, সেকেন্ডের মধ্যে মিলিয়ন্স অফ পিপলকে তারা একত্রিত করে, মানে এই সোশ্যাল মিডিয়া একত্রিত করে। এটা কোথায় লেখা আছে? এই যে দেখেন, সোশ্যাল মিডিয়া ব্রিংস পিপল ক্লোজার, এই যে এইটা, জাস্ট এইটা লেখা এইখানে, কিন্তু একটু বড় করে লেখা, রাইট? একটু বড় করে লেখা, এই আর কি। তবে হাউএভার, এই কথাটা এখানে লিখে দিবেন, মানে একটা লাইন লেখা হলো, দুইটা লাইন লেখা হয়ে গেল। এবার এবং দেখেন তৃতীয় নম্বরে আপনি বললেন মেনি পিপল বা মেনি বিলিভ দ্যাট, অনেকেই বিশ্বাস করে, ইট ক্রিয়েটস, এটা কি তৈরি করে, ফেক কানেকশন, মানে ভুয়া একটা কানেকশন তৈরি করে, বা আপনার ওই ফেক কানেকশন, ফেক মানে এটা আসল কানেকশন না, নকল কানেকশন, ইনস্টিড অফ রিয়াল রিলেশনশিপ, মানে রিয়াল রিলেশনশিপের বদলে এরা একটা কানেক্ট তৈরি করে যেটা তো ফেক। সাম পিপল, মানে আর কিছু পিপল থিঙ্ক, মনে করে, সোশ্যাল মিডিয়া ব্রিংস, সোশ্যাল মিডিয়া কি করে, ব্রিংস পিপল ক্লোজার। এই যে দেখেন সোশ্যাল মিডিয়া ব্রিংস পিপল ক্লোজার, কিছু মানুষ মনে করে সোশ্যাল মিডিয়া ব্রিংস ক্লোজার হোয়াইল আদার্স স্ট্রংলি ডিসএগ্রি, যেখানে হোয়াইল মানে যেখানে অন্যরা স্ট্রংলি মানে শক্তভাবে এটাকে ডিসএগ্রি করেছে। তো আপনি দেখেন এই মাঝের এই লাইনটা মেনি বিলিভ দ্যাট, এটা না লিখলেও চলতো, মানে আমরা একটু বড় করে লিখেছি মেনি বিলিভ দ্যাট, এটা যদি আপনি নাও লিখতেন তাও দেখেন আপনার লেখা হয়ে গেছে, মেনি বিলিভ দ্যাট একটু বড় করা হয়েছে আর কিছু না। হ্যাঁ, আপনি এখান থেকে যে সাম পিপল থিঙ্ক সোশ্যাল মিডিয়া ব্রিংস পিপল ক্লোজার হোয়াইল আদার স্ট্রংলি ডিসএগ্রি, বুঝতে পেরেছেন? জাস্ট এই লাইনটা লিখলেই হয়ে গেল। হাউএভার, তবে, হাউএভার মানে কি, তবে অথবা কিন্তু, some people think social media brings people closer while others strongly disagree, তো এই many believe that এগুলো লেখার দরকার আছে? দরকার নেই। সো দ্যাট আপনি এখানে কি আপনার মতামতটা প্রকাশ করেছেন, এখানে বলতেছেন যে কিছু মানুষ মনে করে যে সোশ্যাল মিডিয়া কাছাকাছি নিয়ে আসছে, যেখানে কিছু মানুষ মনে করে এটা মানে কি বলে, মানে এগ্রি করে না, এটাকে না বলছে, এগ্রি করতেছে না, এই যুক্তিকে সম্মত করছে না, সম্মত হচ্ছে না, এরকম। তো দেখেন এইখানে আপনার প্রকাশ হয়েছে কিছু না, আপনিও কোন বিষয়টার উপরে লিখবেন এটা আপনি নিজেও জানেন না। এন্ড দেন আমরা চলে আসবো বডিতে। দেখেন বডিতেও আপনাকে দুইটা অংশই
বরাবর লিখতে হবে, দুইটা অংশই বরাবর লিখতে হবে। যেমন এখান থেকে এখানে কি বলছে, এখানে থাকবে দুটি দিক। কোন দুটি দিক? ফর, ফর মানে কি পক্ষে, আর আরেকটা দিক কি এগেইনস্ট মানে কি বিপক্ষে। এখানে পক্ষে এবং বিপক্ষে দুইটাই থাকবে, সবগুলোতেই পক্ষে এবং বিপক্ষে দুইটাই থাকবে। তো দেখেন এখানে বলছে ফর দ্য মোশন মানে পক্ষে, এগেইনস্ট দ্য মোশন মানে বিপক্ষে। আপনি দুইটা পক্ষেই লিখবেন, কিন্তু কোনো পক্ষে আপনি এককভাবে যুক্তি প্রদান করবেন না, তাহলে তো আপনি অ্যারিস্টটলের যুগে চলে যাচ্ছেন, ওয়ান সাইডেড আর্গুমেন্টে চলে যাচ্ছেন। আপনি খবরদার এই কাজটা করবেন না, যে ওয়ান সাইডেড আর্গুমেন্টের মধ্যে প্রবেশ করবেন না, বা টু সাইডেড আর্গুমেন্টের মধ্যে প্রবেশ করতে পারেন, কিন্তু লাস্টে আপনার মতামতটা দিয়ে কম্পারেটিভ আর্গুমেন্টের মধ্যে প্রবেশ করতে হবে, যেটা আমরা ইংল্যান্ডকে ফলো করতেছি। ঠিক আছে, ওকে। এবার আসেন, ফার্স্ট অফ অল হচ্ছে ফর দ্য মোশন মানে পক্ষে আপনি কি কি লিখবেন। প্রথমত হচ্ছে প্রথম লাইনে বলতে হবে কেন এটা ভালো, সোশ্যাল মিডিয়া কেন ভালো। দেখেন দোজ হু সাপোর্ট, দোজ হু সাপোর্ট, আপনি আপনার ঘরে দোষ দিচ্ছেন না, আপনি বলতেছেন ধরেন এটা এনসিপি মানে ন্যাশনাল পার্টি, যেটা বলতেছে যে এনসিপি, এনসিপি বলতেছে এনসিপি সাপোর্ট করছে, হ্যাঁ দিকে এরকম আর কি। দোজ যা হু সাপোর্ট দিস স্টেটমেন্ট আর্গিউ মানে এই যুক্তিকে যারা সমর্থন জানায়, দ্যাট যে এই যুক্তিকে যারা সমর্থন জানায়, দোজ মানে যারা, আমরা পড়াইছিলাম না ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এ, এই যে যারা, যেসব, এই কথাগুলো, যারা যেসব, এই কথাগুলো থাকলে কি হবে, দোজ লিখতে হবে, তারপরে হু লিখতে হবে। এই দেখেন দোজ এরপরে হু, দোজ হু মানে যারা, হু মানে কি এই দোজ আর কি, যারা, এর মানে হচ্ছে যারা সাপোর্ট করছে দিস স্টেটমেন্ট আর্গুউ, যারা এই আর্গুমেন্টকে মানে কি বলতেছে সাপোর্ট করছে, সমর্থন জানাচ্ছে, যে সোশ্যাল মিডিয়া হেল্পস পিপল, সোশ্যাল মিডিয়া কি করে পিপলকে সাহায্য করে। এই যে দেখেন helps stay connected with friends and family, সোশ্যাল মিডিয়া সাহায্য করে মানুষকে স্টে থাকতে, কানেক্টেড থাকতে সহায়তা করে উইথ ফ্রেন্ডস, ফ্রেন্ডের সাথে, এন্ড ফ্যামিলির সাথে, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে, লিভিং ফার ওয়ে যত দূরেই থাকেন না কেন, যত দূরেই থাকেন না কেন, দূরে থাকাকেও এরা কাছাকাছি নিয়ে আসে। তারপরে কি বলছে, ইট অ্যালাউস কুইক শেয়ারিং, এটা খুব দ্রুত শেয়ার করে, ইট অ্যালাউস কুইক শেয়ারিং। এই যে উদাহরণ দিতে হবে, এই যে উদাহরণটা আছে না, এই উদাহরণটা এখন দিচ্ছে, ইট শেয়ারিং কুইকস অফ নিউজ মানে এই যে উদাহরণ, কিন্তু এটার উদাহরণ কিন্তু এইটা, এই যে উদাহরণের লাইনটা দিতেছি, এটা হচ্ছে কি করে নিউজ শেয়ার করে। এই আবার উদাহরণ দিয়ে এরকমই, যে ইট কুইকস শেয়ারিং অফ নিউজ, ইমোশনস এন্ড আইডিয়া। দেখেন এটা আমাদের উদাহরণ, এটা কি আমাদের উদাহরণ দিচ্ছি, আপনি উদাহরণ দিবেন। আচ্ছা এরপরে দেখেন আপনাকে একাধিক যুক্তি দিতে হবে, একটা যুক্তি দিলে হবে না, একাধিক যুক্তি দিতে হবে। একটা যুক্তি দিলে হবে, একটা যুক্তি দিলে হবে না। ডিউরিং ক্রাইসিস মানে কি বলে, সংকটকালীন সময়ে, লাইক যেমন, এই যে লাইক আর সাচ অ্যাজ আমরা শিখাইছি আপনাকে, তাই না, লাইক এন্ড সাচ অ্যাজ এগুলো ইউজ করতে হবে। তো কি বলতেছে, দ্য প্যান্ডামিক মানে হচ্ছে এই যে একাধিক আপনাকে যুক্তি দিতে হবে। যে প্যান্ডামিকের একটা যুক্তি দিলাম আমরা, যে প্যান্ডামিক সময়, করোনাকালীন সময়ে। তারপরে কি বলছে, সোশ্যাল মিডিয়া হেল্প people find help and support instantly মানে করোনাকালীন সময়ে কি হচ্ছে, মানুষ একদম ওটা সহযোগিতা পেয়েছে। এই যে এই সহযোগিতাগুলো নিউজ, ইমোশনস, আইডিয়াদের সহযোগিতা পেয়েছে। তার মানে এখানেও আপনাকে 3টা লাইনই যুক্ত করতে হচ্ছে। বেশি যুক্ত করতে হচ্ছে না, খুব 3টা লাইন আপনি যুক্তি করলেন। আপনি আরো কয়েকটা দিবেন, মানে একাধিক যুক্তি বলেছে, একের অধিক, আমি এখানে একটা যুক্তি দিয়েছি, আপনি আরো কয়েকটা যুক্তি দেওয়ার চেষ্টা করবেন, বা আরো একটা যুক্তি দেওয়ার অন্তত পক্ষে চেষ্টা করবেন। ঠিক আছে, 2টা যুক্তি দেওয়ার চেষ্টা করবেন, কারণ একাধিক যুক্তি বলেছে, অন্তত 2টা যুক্তি দিবেন। এরপর বডিতে এগেইনস্ট দ্য মোশনস, একই জিনিস, প্রথম লাইনে কেন এটা ক্ষতিকর এটা জানাতে হবে, সোশ্যাল মিডিয়া কেন ক্ষতিকর। দ্বিতীয়টা হচ্ছে উদাহরণ দিতে হবে কি কি, এবং নেতিবাচক প্রভাবগুলো দেখাতে হবে, একটা না অন্তত 2টা নেতিবাচক প্রভাব আপনাকে দেখাতে হবে, লাইক দ্যাট, কারণ একাধিক। ঠিক আছে, এখানে একাধিক এখানে কিন্তু আপনাকে একাধিক দেখাতে হবে। অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে কি বলছে, যে ক্রিটিসাইজ আর্গু মানে যারা এটাকে, এই যে যুক্তিটাকে, যে যুক্তিটা সমালোচনা করেছেন, তারা কি বলছেন, দ্যাট সোশ্যাল মিডিয়া কি করছে, আইসোলেট করে দিচ্ছে। আইসোলেট মানে বিচ্ছিন্ন করে দিচ্ছে, কাদেরকে বিচ্ছিন্ন করে দিচ্ছে, পিপলকে। এর আগের এখানে দেখেন সোশ্যাল মিডিয়া হেল্পস, আর এখানে দেখেন সোশ্যাল মিডিয়া কি করতেছে, আইসোলেট করে দিচ্ছে, বিচ্ছিন্ন করে দিচ্ছে। রেদার দেন মানে কি, বরং ব্রিঙ্গিং দেম টুগেদার
তাদের কাছে তাদের একসাথে থাকার থেকে বরং এটা বিতাড়িত করতেছে বা বিরত করে দিচ্ছে অনেক বড়। এই যে টুগেদার মানে কি, একসাথে থাকার থেকে তারা বিতাড়িত করে দিচ্ছে। ইনস্টিড অফ রিয়েল কনভারসেশনস, মানে রিয়েল কনভারসেশনের ক্ষেত্রে আপনাকে হয়তো আমরা পড়াইছি যে ইনস্টিড অফ মানে হচ্ছে বদলে বা এর বদলে এরকম, তাই না? কিন্তু এখানে ক্ষেত্রে ইউজ হচ্ছে, তো ইনস্টিড অফ মানে বদলে এবং ক্ষেত্রেও ইউজ হয়। কি বলছে? রিয়েল কনভারসেশন মানে বাস্তবিক যে যোগাযোগ, সেই যোগাযোগের ক্ষেত্রে পিপুল ওয়াস্ট আওয়ার্স, পিপুল অনেক বেশি সময় নষ্ট করছে। বাস্তব যোগাযোগের ক্ষেত্রে পিপুল অনেক বেশি সময় নষ্ট করছে স্ক্রলিং, স্ক্রলিং করে। আমরা মোবাইল স্ক্রলিং করি না, এই নামাইতে আসি, রিলস দেখতে আছি বাস্তব সময়। থ্রু কিসের মাধ্যমে? মিনিংলেস, মানে কোনো মিনিংলেস পোস্ট, মানে ধরেন হিরো আলম বা ওই যে মামুন লাইলা, মিনিংলেস পোস্ট যা দেখে আপনি কোনোদিন সফলতা পাবেন না, যা দেখে আপনি কোনোদিন সফলতা পাবেন না, ঠিক আছে? কিন্তু আমরা ওগুলো দেখতেছি, তাই না? বলে আমরা ওগুলোই দেখতেছি যেটা দেখে আমাদের আসলে সফলতা আসবে না। আমরা এটা দেখতেছি না যেটা দেখে আমার সফলতা আসবে, আমরা ওইটা দেখতেছি যেটা দেখে আমার সফলতা কখনোই আসবে না। তো আসেন এবার দেখেন এরপরে কি বলতেছে? ডিপ্রেশন, আচ্ছা মিনিংলেস, আচ্ছা ইট ইনক্রিজেস, এটা কি করে? বৃদ্ধি করে। কি বৃদ্ধি করে? ডিপ্রেশন, হতাশা, অ্যাংজাইটি, ইভেন সাইবার বুলিং বৃদ্ধি করে। আপনি যত বেশি দেখবেন যে হিরো আলমের ভিডিও দেখতেছেন, ওই হিরো আলমের বউ রিয়ামনির ভিডিও দেখতেছেন, তত বেশি দেখবেন যে আপনার নেগেটিভ টেন্ডেন্সি উঠে গেছে। আপনি অন্য বিভিন্ন জায়গায় যে নেগেটিভ কমেন্ট করতেছেন, পজিটিভ কমেন্ট আপনি নাই, ঠিক আছে? এমনকি এমন যে হিরো আলম অথবা হচ্ছে মামুন লাইলার মধ্যে দ্বন্দ্ব হয়েছে, আপনি একটা বাংলাদেশ ক্রিকেট টিমে ঢুকাই দিয়েছেন। কেন? কারণ আপনার মেন্টালিটি অবসেট হয়ে গেছে, আপনার মেন্টাল অফ হয়ে গেছে, মেন্টাল জায়গাটা, ভালো জায়গাটা অফ হয়ে গেছে। কারণ বাংলাদেশ খারাপ খেলবে এমন ভাবে পচাই দিচ্ছেন যে ও মনে হয় জন্মের পচা পচে গেছে, এরকম টাইপের আর কি কথা। কি বলতেছে? যে সাইবার বুলিং করতেছেন এমন দ্য ইউথ, ইউথদের মধ্যে একটা সাইবার বুলিং করতেছে। তো দেখেন আমি খারাপ দিকও বলবো, ভালো দিকও বলবো। এখানেও আপনি তিনটা লাইন ইউজ করেছেন, 1 2 3, আরো কিছু ইউজ করতে পারেন যেটা আপনার মাথায় থাকবে, যেটা আমরা আপনাকে শেখাবো। আপনাকে শেখাতে শেখাতে আরো বেশি আসবে আপনার ইনশাল্লাহ। ওকে, এরপরে আসেন কনক্লুশনস, মানে উপসংহার। কি করবেন উপসংহারে? উপসংহারে হচ্ছে পক্ষে আর বিপক্ষে সংক্ষিপ্ত দিতে হবে, পক্ষে আর বিপক্ষে সংক্ষিপ্ত দিতে হবে, মানে পক্ষের বিপক্ষে যে আপনি লিখলেন ওটা সংক্ষিপ্ত একটা লাইন লিখতে হবে, তারপর নিজের মতামত পেশ করতে হবে। যেমন দেয়ারফর, ইন কনক্লুশন, এগুলা দিয়ে শুরু করতে হবে, টু সাম আপ দিয়ে শুরু করতে হবে। তো আপনি একটা ছোট্ট করে আপনি যে পক্ষের বিপক্ষে কথা লিখলেন না, পক্ষে থেকে একটা লাইন নেবেন, বিপক্ষে থেকে একটা লাইন নেবেন, লাইক দ্যাট। এই যে এরকম ইন কনক্লুশন দিয়ে কি করতে হবে? শুরু করতে হবে আপনাকে এই উপসংহার, কনক্লুশনস। তারপরে কি বলতেছে? সোশ্যাল মিডিয়া ক্যান বি বোথ ব্লেজিং। দেখেন আপনি এখনো কারো পক্ষে নেননি, নিয়েছেন কারো পক্ষে? না, নেননি। ব্লেজিং অ্যান্ড হিয়ার্স মানে হচ্ছে অভিশাপ, মানে কারো পক্ষে হচ্ছে এটা আশীর্বাদ, কারো পক্ষে হচ্ছে এটা অভিশাপ, ঠিক আছে? হোয়েন, দেখেন কেন এটা পক্ষে, মানে বলতেছে এটা কেন পক্ষে ব্লেজিং, সেটা বলতেছে হোয়েন ইউজড ওয়াইজলি, যখন এটা ওয়াইজলি ইউজ হয়, ইট হেল্পস পিপুল, যখন এটা মানে বিশ্বজুড়ে ব্যবহার হয় তখন সেটা কি করে? ইট হেল্পস পিপুল, মানুষকে সহযোগিতা করে, স্টে ইনফর্ম, ইনফর্ম নিতে সহায়তা করে, তথ্য নিতে সহযোগিতা করে, এন্ড কানেক্টেড করে। আবার দেখেন বাট মিস ইউজ, প্রথমে বললো যে হোয়েন ইউজড ওয়াইজলি, আবার তারপরে আমরা কি বলতেছি? যে মিস ইউজ মানে অপব্যবহার, ক্যান লিড টু পরিচালনা করতে পারে কি? লোনলিনেস, মানে আহারে মামুন গার্লফ্রেন্ড পাইলো আমি পাইলাম না, মানে লোনলিনেস একটা তৈরি হয়ে গেল। আপনি মোবাইলে বসে বসে ফোন চালাইতেছে, আমি মানে জাস্ট বলতেছি না যে গার্লফ্রেন্ড পাওয়ার কথা, বাট আপনি যখন দেখবেন আপনি সোশ্যাল মিডিয়াতে অনেক সময় থাকবেন, তখন আপনার কাছে মনে হবে যে আপনার বাসায় মানুষ আছে কিন্তু আপনার মনে হবে অনেক একা। আপনি, আপনার বাসায় মানুষ আছে কিন্তু আপনার কাছে মনে হবে আপনার অনেক একা, ঠিক আছে? তো দেখেন লোনলিনেসটা তৈরি হবে আপনার ভিতরে। আপনার বাসায় 5 জন 6 জন মানুষ থাকলে আপনার কাছে মনে হবে আপনি পৃথিবীর সব থেকে একা মানুষ, এরকম মনে হবে আর কি। লোনলিনেস এন্ড অ্যাডিকশনস, আপনার ভিতরে একটা অ্যাডিকশন তৈরি হবে, মানে এইটা আপনাকে কখনো ছাড়তে পারবেন না। এন্ড দেন আপনি এই যে দেয়ার ফর দা লাস্টের লাইনে লিখবেন সুতরাং, দেয়ার ফর মানে কি? সুতরাং। সুতরাং কি করতে পারলেন? উই মাস্ট ইউজ সোশ্যাল মিডিয়া, আমাদেরকে অবশ্যই সোশ্যাল মিডিয়া ইউজ করতে হবে রেসপন্সিবিলিটি, দায়িত্বশীলতার সাথে, টু মেক ইট, কি বলছে? ট্রুলি বেনিফিশিয়াল, মানে বেনিফিশিয়াল মানে হচ্ছে যেটা আমাদেরকে তৈরি করে দেবে কি? মানে ভালো দিকটা। দেখেন আপনি কোন লাইনে, একদম লাস্ট লাইনে এসে আপনি বললেন না যে এটা আপনি এই পক্ষে, আপনি এর বিপক্ষেও বলতে পারতেন যে ইটস ট্রুলি হার্মফুল, এই পক্ষেও আপনি বলতে পারতেন। কিন্তু আপনি আগে যিনি আপনার খাতা দেখলেন তাকে আপনি বুঝাইলেন আপনি পক্ষেও না, আপনি বিপক্ষেও না। সো দ্যাট আপনি কোন পক্ষে ভাই, আপনি কোন পক্ষে এটা আপনি লাস্ট লাইনে বলবেন, অর্থাৎ আপনি বিচারকের ভূমিকা পালন করবেন
নট আপনি বিতর্কিকের ভূমিকা পালন করবেন না কখনো। তাই বিচারকের ভূমিকা পালন করলে আপনি পক্ষে বিপক্ষে নিয়ে ইচ্ছা মতন লিখতে শুরু করবেন, আপনার মাথায় যা আসে তা পক্ষে বিপক্ষে লিখবেন। লিখার পরে লাস্ট লাইনে এসে যখন আপনি এটা দিবেন, এটাকেই বলা হচ্ছে কম্পিটিটিভ আর্গুমেন্ট। আর আপনি যেটা লিখতেছেন সেটা হচ্ছে ওয়ান সাইডেড আর্গুমেন্ট। ওকে, এন্ড দেন আমরা এইখানে কিছু ক্রি এক্সপ্রেশন আছে, আমাদের কিছু ক্রি এক্সপ্রেশন আমরা নিয়ে এসেছি, যেখানে হচ্ছে আপনি যখন এগুলো নিয়ে আমাদের নেক্সট ক্লাস হবে, এগুলো নিয়ে আমাদের নেক্সট ক্লাস হবে, যখন আপনি মতামত প্রদান করবেন তখন আপনি কিভাবে জিনিসগুলোকে স্ট্রংলি দিতে পারবেন। যেমন আই স্ট্রংলি অ্যাগ্রি দ্যাট, এগুলো তো আমাদের ইয়াতে শেখানো হয়েছে, ফিক্সড এক্সপ্রেশন, সেন্টেন্স ইনহ্যান্সারে শেখানো হয়েছে। যারা ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস করতেছেন তারা জানেন আই কমপ্লিটলি ডিসঅ্যাগ্রি দ্যাট, এগুলাও কিন্তু সেন্টেন্স ইনহ্যান্সার অথবা ফিক্সড এক্সপ্রেশনে দেখানো হয়ে গেছে। ঠিক একইভাবে যুক্তি শুরু করা, যেমন ফার্স্টলি, সেকেন্ডলি, মোরওভার, হাউএভার, অন দ্য কন্ট্রি, এই জিনিসগুলো আমরা ব্যবহার করি। আর এগুলো আমরা কোথায় ব্যবহার করি বলেন তো? ছোটবেলায় আমরা ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন করেছিলাম, প্যাসিভ ন্যারেশন, সেখানে আমরা এগুলো ইউজ করছিলাম না। ঠিক এই জিনিসগুলো যখন আপনি আর্গুমেন্ট রাইটিং বা ফোকাস রাইটিং ইউজ করবেন তখন জিনিসটা দেখতে আরো বেশি সুন্দর ও ইউনিক লাগবে। তারপরে কিছু উদাহরণ দেওয়ার ক্ষেত্রে আপনি ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্ট অথবা ইন টুডেস ওয়ার্ল্ড এই কথাগুলো লিখবেন, কারণ বর্তমান সময়ে এই কথাগুলো দিয়ে বেশি চলন আছে এখন আর্গুমেন্ট রাইটিং লেখা। এবং উপসংহার টানার জন্য আপনি দেয়ারফর, দি সাম আপ আর ইন কনক্লুশন, এই সবগুলো আপনি ইউজ করতে পারবেন। তো নেক্সট ক্লাসে আমরা আবার আরেকটা আর্গুমেন্ট নিয়ে আসবো, যেখানে আমরা নিজেরা করে এই কিছু এলিমেন্টস আমরা রাখবো আমাদের কাছে, যে এলিমেন্টস গুলো দিয়ে আমরা সুন্দর আর্গুমেন্টকে, এই এলিমেন্টস গুলো কিন্তু সেন্টেন্স ইনহ্যান্সার আর ফিক্সড এক্সপ্রেশন দিয়ে তৈরি করা। অর্থাৎ আমাদের ফিক্সড এক্সপ্রেশন দিয়ে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন, যে ক্লাসগুলো আছে, এবং সেন্টেন্স ইনহ্যান্সার দিয়ে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন, যে ক্লাস দুইটা আছে। এই ক্লাস দুইটার জিনিসগুলোই আমরা এখানে নিয়ে এসে আর্গুমেন্ট রাইটিং শিখবো। এন্ড দেন আমরা বুঝতে পারবো কেন আমরা ফিক্সড এক্সপ্রেশন শিখেছিলাম, কেন আমরা সেন্টেন্স ইনহ্যান্সার শিখেছিলাম।